আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। রুমটা ক্লিন করবা। জোরে বলবেন একটু, হ্যাঁ জোরে বলবেন। 15টি কি কি? আম আম ত জ সদ দদ সদ দদ আম আম কফ কাফ। এভাবে বললে আপনার ছন্দ পতন হয়ে যাবে, তখন ভালো হবে না। এই জন্যে এই যে এখান থেকে তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এইভাবে বললে আপনার সহজ হবে। এটা আমি সেই দিন ক্লাসে আপনাকে শিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমাকে এখান থেকে পড়ে শোনান তো যে ইকফাটা আপনি কিভাবে পড়বেন। কোনটা? এটা প্রথমটা। যে হুম। মিম মিম নুন জের মিং। জবর। আহ, মিম মিম নুন জবর মাং। হুম। সদ সদ ওয়াও পেশ সু। দদ। দদ। দা দদ ওয়াও পেশ দু। হুম। দা দাল না হুম। দাল দাল দুই পেশ দুম। হুম। আম, মাং সুদ মাং দুধ। মাং দু। হুম। আমরা কি পড়েছিলাম যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জেরের বাম পাশে যদি জসমালা ইয়া থাকে, আর পেশের বাম পাশে যদি জসমালা ওয়াও থাকে, তাহলে এগুলা কি হবে? মদ্দে তবাই, মদের হ্যাঁ, হরফ। তারপর টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর যদি এই এক আলিফ টানের পরে যদি ওয়াকফ হয়, তাহলে কি করতে হবে? তিন তাহলে আলিফ টেনে যজম পড়তে করতে হবে। হবে। হ্যাঁ, যজম তো করতে হবে, আর সেটা তিন আলিফ টেনে তিন পড়তে আলি হবে। অর্থাৎ এটার নাম হয়ে যাবে তখন মদ্দে আরজি। তিন আলিফ মদ দুই প্রকার পড়েছেন না, মদ্দে আরজি আর হ্যাঁ, মদ্দে মুনফাসিল। তখন এটা কি হয়ে যাবে? হ্যাঁ। মদ্দে আরজি। এই জন্য এখানে তিন আলিফ টানতে হবে। মাং দুধ। বুঝছেন? এবার এইটা পড়েন তো এখান থেকে। শুরু থেকে। হুম। হ্যাঁ। আইন আইন জবর আ। জালিয়া জালিয়া ঝা। জালিয়াজের। ঝা এটা। হ্যাঁ, জায়াজের জায়াজের জি। জাদুই পেশ জুন। হুম। আম আম জাম জা জাল জাল নুন পে জাল নুন পেশ জুম। হুম। ইয়ে তাজের ইয়ে তি। ইয়ে তাজের তি। হুম। কফালিপ জবর ক। হুম। মিম দুই জের মিন। হুম। আম আ- আজি আজিজুং। আজিজুম আজিজুম জুম তি তি ক। আচ্ছা মাশাল্লাহ, মোটামুটি হয়েছে। তবে মেন ফোকাসটা এখানে দিতে হবে যে ইকফার হরফ 15টি। এখান থেকে আপনি মুখস্থ করবেন। আমি সেই দিনও বলে দিয়েছিলাম, আজকেও বলে দিচ্ছি। তা, সা, জিম, দাল, জাল, ঝা, এখান থেকে শুরু করবেন। হ্যাঁ, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এইভাবে মুখস্থ করলে আপনার মুখস্থটা ভালো থাকবে, উল্টা পাল্টা হবে না, এক সিরিয়ালে আসবে। আর এই হরফগুলা যদি নুন সাকিন বা তানবিনের বামে থাকে, তাহলে নুন সাকিন বা তানবিনকে কি করতে হয়? গুণনা করে পড়তে হয়, তাই না? এটা আমি আপনাকে গতদিন শিখিয়েছিলাম। এই পড়াটা আপনার আজকে একটু কাঁচা আছে, এটা ঠিক করতে হবে। এই জন্য আমি আগামী দিনের জন্য, যেহেতু কালকে ক্লাস আছে, আমি বেশি একটা পড়া দিচ্ছি না, ইজহারে মতলবটা শুধু দিব। আর পূর্বের পড়া আমি দিয়ে দিব, সেটা বলে দিচ্ছি যে কি কি থাকবে আপনার পূর্বের পড়া। দেখেন, ৩৫ নম্বর সবকে আছে ইজহারে মতলক। ইজহারে মতলকটা কি? ইজহারে মতলকে বলছে একই শব্দের মধ্যে নুন সাকিনের বামে ওয়াও অথবা ইয়া আসলে
নুন সাকিন গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়, ইহাকে ইজহারে মতলক বলে। দেখেন এই যে একই শব্দ মানে একটা শব্দের মধ্যে, হ্যাঁ, দুই তিনটা শব্দ আলাদা আলাদা শব্দ না, একই শব্দের মধ্যে যদি এই যে নুন সাকিনের পরে ওয়াও আসে অথবা এই যে নুন সাকিনের পরে ইয়া আসে, Yeah. বুঝছেন, যে একটাই শব্দের মধ্যে একই শব্দের মধ্যে যদি নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া আসে, তাহলে এই নুন সাকিনের পরের ওয়াও এবং ইয়াটাকে কোনো ক্রমেই গুণনা করা যাবে না, বরং এটাকে স্পষ্ট করে পড়তে হবে, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। স্পষ্ট ইজহার করে। মানেই তো আমরা পড়েছি ইজহার মানে স্পষ্ট করে পড়া, আর এটার নাম হ্যাঁ, যেহেতু ইজহারে মতলক, তো এটাকে স্পষ্ট করে পড়তে হবে। সদনুন জের সিন, সদ নুন জের সিন, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, সিন ওয়ান, সিন ওয়ান, কফ নুন জের কিন, কফ কফ নুন জের কিন, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, কিন ওয়ান, ফিন ওয়ান, কিন ওয়ান, কিন ওয়ান, বানুন পেশ বুন, বা নুন পেশ বুন, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, বুন ইয়ান, বুন ইয়ান, দাল নুন পেশ দুন, দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া। দুন ইয়া। তাহলে দেখেন এই যে ওয়াও আলিফ জবর ওয়া, এটা কি হচ্ছে, এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফ থাকলে তাহার ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়, আর যদি মদের হরফের বামের হরফটা ওয়াকফ হয় তাহলেই তো ওই তো একটু আগে বললাম উপরে মর্দে আর জি, এটাকে তখন তিন আলিফ টেনে পড়তে হবে। তাই কিন ওয়ান, দুন ইয়া সরি বুন ইয়েন। দেখেন এখানেও জবরের বাম পাশে কি আছে, খালি আলিফ আছে, তাহলে মদের হরফ, মদের হরফের বামের হরফটা কি আছে, ওয়াকফ আছে, তাহলে এখানে মধ্যে আরজি তিন আলিফ টেনে পড়তে হবে। একটু বুঝে পড়লেই অনেক সহজ কিন্তু, হ্যাঁ একটু বুঝে পড়লে অনেক সহজ। আপনার যেহেতু এই যে ইকফায় হাকিকিটা একটু দুর্বল আছে, আগামীকালকে ইজহারে মতলকের পাশাপাশি আপনি ইকফায়ে হাকিকিটা প্রয়োজন পড়লে আগের ভিডিওটা দেখে নেবেন। ইকফায়ে হাকিকির পরিচয়, সঙ্গে সঙ্গে ইজহারের হাকিকির পরিচয়, আর হচ্ছে একেবারে শুরু থেকে নুন সাকিনের তানবিনের বিবরণ থেকে, নুন সাকিন তানবিনের হুকুম বলছে এখানে, আচ্ছা হুকুম থেকেই হলো, মানে ৩০ নম্বর সবক থেকে আপনার পড়া থাকবে ৩৫ নম্বর সবক পর্যন্ত, বুঝছেন? ৩০ নম্বর সবক থেকে ৩৫ নম্বর সবক পর্যন্ত একেবারে মাশাআল্লাহ করে পড়বেন, খুব সুন্দর করে পড়বেন, যেন আপনি ভুলে না যান। আর বুঝে 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 পড়ার চেষ্টা করবেন যে এখানে কি বলছে। প্রথমে সংজ্ঞাটা পড়বেন যে ইকলাব মানে বদল করা, এগুলো পুরনো পড়া কিন্তু আমি আবারও দিলাম নতুনটার সঙ্গে, যেন এগুলো যে হালকা ভুলে গেছেন বা একটু একটু মনে নাই এটা যেন ঠিক হয়ে যায়, হ্যাঁ এগুলো মনে রাখতে হবে। ইকলাব মানে বদল করা, ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন বা তানবিনের বামে যদি বা আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হবে। এটা আপনি আগে পড়ে নিলেন, পড়ে বুঝে আপনি উদাহরণটাই দেখবেন যে এই যে নুন সাকিন বা তানবিনের পরে, এখানে তো তানবিন দেখছি না, নুন সাকিন দেখছি, নুন সাকিনের পরে যদি বা আসে, আচ্ছা বা এসেছে নুন সাকিনের পরে, তাহলে এই নুন সাকিন বা তানবিনটাকে, এই নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তাহলে এই নুনটাকে বাদ দেন, দিয়ে মিম দিয়ে পড়েন আপনি। হামজা নুন জবর আন ছিল, এখানে বলবেন হামজা মিম জবর আম, বাতা জবর বাত, নুন আলিফ জবর না, আম বাত না। তাহলে আমরা শিখলাম যে নুন সাকিনের পরে যদি এরকম বা আসে তাহলে এটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়ব, ঠিক আছে? আবার যদি তানবিনের পরে বা আসে তাহলে এই যে তানবিন, দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে, এটা তো আমরা শিখেছি পূর্বেই। তানবিনের পরে যদি এরকম বা আসে তাহলে এই তানবিনটাকেও মিম দ্বারা পরিবর্তন করে
গুণনা করে পড়বো। তাহলে জাযা আম, হ্যাঁ মিম ধরে নিব, জাযা আম বিমা কানু, এরকম। ঠিক আছে? তানবিন তো আর কোনো হরফ না যে সেটাকে আলাদাভাবে ইয়া করে পড়া যায়, যেমন নুনটাকে সরাসরি মিম দিয়ে বলছি আমরা, সেটা তো আর তানবিনটাকে করা যাবে না। এই জন্যে তানবিনের দুই জবরটাকে আমরা মিমের সঙ্গে ধরে নিব, জাযা আম বিমা কানু। এই যে আলি মুম, হ্যাঁ আলি মুম বিজ্জলিমিন, এইরকম করে বুঝে বুঝে পড়বেন, দেখবেন পানির মতো সহজ। তারপরে এই তো আবার বলেছিলাম আমি ঈদগামে বাগুন্নার ৪ হরফ ইয়া মিম ওয়াও নুন। তাহলে একই কথা, নুন সাকিন বা তানবিন, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ৪টা হরফ আসে তাহলে গুণনা করে পড়তে হবে, আর এই হরফগুলোতে তাসদিদ দিয়ে দিতে হবে। তাহলে নুন সাকিনের পরে আমরা পেয়েছি হচ্ছে ইয়া, ইয়াতে অটোমেটিক তাসদিদ দেওয়াই আছে, আর এটা দেওয়াই থাকবে কোরআনে, আপনাকে যে আলাদাভাবে দিতে হবে দিয়ে পড়তে হবে এমনটা না। যদিও লেখা আছে কিন্তু এটা দেওয়াই থাকবে। তাহলে আমরা পড়ি এটার সঙ্গে, যেহেতু তাসদিদের শক্তি বেশি, অবশ্যই যজমের শক্তি সেখানে খাটবে না, তাহলে সরাসরি মাই হয়ে যাবে। মাই, গুন্না করে একটু ধরি, মাই ইয়াখশা। তারপরে এই যে তানবিন, তানবিনের পরে ইয়ে, তাহলে এটা ঈদগামে বা গুন্না। এইখানেও আমরা গুন্না করে একই রকম করে পড়ব, মাই মাই ইয়াজআল, ইয়াউ মাই ইয়াজআল। আবার এই যে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে ওয়াও, নুন সাকিনের পরে ওয়াও তো হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ, তাহলে এখানে আমরা বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না করে পড়ব। আবার আরেকটা সহজ বিষয় আমি বলি, এই যে দেখছেন নুন সাকিনের পরে ইয়া মিম ওয়াও নুনগুলো যখন আপনি দেখবেন নুন সাকিন বা তানবিনের পরে, এবং সেটার উপরে যখন আপনি তাসদিদ দেখবেন, তখনই আপনি বুঝে নেবেন যে এটা ঈদগামে বাগুন্না। তাসদিদটা আপনাকে দেওয়া লাগছে না, নুন সাকিনের পরে আমরা ওয়াও দেখছি এবং ওয়াওয়ের উপরে তাসদিদ দেখছি, তার মানে অবশ্যই এটা ঈদগামে বাগুন্না। মিউ ওয়াল, বুঝছেন? হ্যাঁ। এরকম করে সবগুলো আপনি বাসায় আরো ভালো করে প্র্যাকটিস করে আগামীকালকে আমাকে ইজহারে মতলব পর্যন্ত শোনাবেন। ইজহারে মতলবটা আমি পুরোপুরি শুনবো, এরপরে এর মধ্যে থেকে সংজ্ঞাগুলো শুনবো উপরের, আর যে কোনো ধরেন আমি আপনাকে ধরলাম যে এখান থেকে এই উদাহরণটা পড়েন, এখান থেকে এটা পড়েন, এরকম করে আমি আপনাকে ধরবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা আপনার এতটুকুই, আপুকে জয়েন করিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।